আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ ডিস্ট্রিক্ট আশরাফুল ইসলাম সাহেব দেখতেছেন, ধন্যবাদ আপনাকে ভাইয়া। এবি কাইম সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। কে এম রেজওয়ান তানভীর সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। নাজিম উদ্দিন সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। যারা আজকে আমার এই লাইভ প্রোগ্রাম দেখবেন তাদের সবাইকে অন্তঃস্থল আন্তরিক ধন্যবাদ। নাজিম উদ্দিন ভাই, আমি ইতিমধ্যে ফেসবুকে একটা নাম্বার দিয়েছিলাম। আজকে মূলত প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ প্রতি বুধবার রাত্র ৯টা থেকে 10টা, আল্লাহ যদি বাঁচায়। হ্যাঁ, এবি কাইয়ুম ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ এবি কাইয়ুম ভাই, আমি খুব ভালো আছি। নাজিম উদ্দিন ভাই, আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো সংবাদ। গতকালকে ডেস্টিনি গ্রুপের অনেক উত্তর দিছিলাম। এখন থেকে আজকে অবশ্য প্রথম দিন প্রশ্ন উত্তর পর্ব। আমি যে প্রতি বুধবার লাইভ করব অনেকে জানেন না। তা আমি ইতিমধ্যে আমার ফেসবুক পোস্টে কিন্তু একটা নাম্বার দিছিলাম, যেটা হলো 01793999767। অর্থাৎ যারা আমার লাইভ শুনতেছেন তারা চাইলে সরাসরি আমাকে মোবাইলে প্রশ্ন করতে পারবেন। আমাকে সরাসরি প্রশ্ন করার নাম্বারটা হলো 01799999767। এই নাম্বারে চাইলে কল করতে পারেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া। স্বৈরশাসক শেখ হাসিনা 5 আগস্ট 2024 বিদায় নেওয়ার পরে দেখতেছেন এবি কাইয়ুম ভাই, আসলে আমি কিন্তু লাইভে অত এক্সপার্ট না। আচ্ছা, কেমন আছেন? ডেস্টিনি আইনগত ব্যবস্থা বর্তমানে কি পরিস্থিতি একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া, যেটা আইনগত পরিস্থিতি ধরেন, নাজিমুদ্দিন ভাই যে প্রশ্নটা করছেন, ডেস্টিনি নাজিমুদ্দিন ভাই জানতে চাইছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ডেস্টিনি আইনগত ব্যবস্থা জানাবেন। আইনগত ব্যবস্থা হলো ভাইয়া, আপনারা জানেন যে 2021 সালের পরবর্তীতে ডেস্টিনির মালিকানাধীন, ডেস্টিনি গ্রুপের মালিকানাধীন বৈশাখী টিভি চ্যানেল, যেটার অল ইন অল দায়িত্বে ছিলেন ডাক্তার মোহাম্মদ রফিকুল আমিন স্যার। কোম্পানি আইন বা লিমিটেড কোম্পানি আইনের একটা বিষয় আছে, পরপর কমপক্ষে 3 বছর যদি এজিএম না হয় তখন হাইকোর্টে গিয়া এটা অনুমতি দিতে হয়। এই বৈশাখী টিভি চ্যানেলের এজিএম এর অনুমতি দিতে গিয়া হাইকোর্টে যখন আবেদন করা হয়েছে, হাইকোর্ট দেখলো যে বৈশাখী টেলিভিশনের সাথে ডেস্টিনি 2000 লিমিটেড জড়িত, মালিকানার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার জড়িত। তখন হাইকোর্ট কল করছে যে মাদার কোম্পানি অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেড বা রফিকুল আমিন স্যারকে ডাকে। তখন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যারা মামলার বাইরে আসামি ছিল, অর্থাৎ যারা মামলাতে আসামি ছিল না, তারা গিয়ে হাইকোর্টে পক্ষভুক্ত হওয়ার পরে আমাদের মালিক পক্ষের 13 জন, হ্যাঁ জুয়েল রানা ভাই দেখতেছেন, আশরাফুল করিম ভাই দেখতেছেন, নোয়াখালী, ঢাকা, আপনি কি বিদেশে গেছেন নাকি এখনো বাংলাদেশে আছেন?
আশরাফুল করিম সাহেব, সালমা বেগম দেখতেছেন, ধন্যবাদ। আমি আবারও বলতেছি, আমাকে প্রশ্ন করার জন্য আপনারা চাইলে মোবাইল নাম্বারে কল দিতে পারেন। আর মোবাইল নাম্বারটা হলো 01799399767। কেউ চাইলে লিখে নিতে পারেন 01799399767। এই নাম্বারে কল দিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন। তারপরে যেটা বলছিলাম, নাজিমুদ্দিন ভাইয়ের প্রশ্ন, জনাব আলী বিশ্বাস সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। শোভন শাহ ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তোফাজ্জল হোসেন সেলিম সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেক বুধবারে এখন থেকে তোফাজ্জল হোসেন সাহেব লিখছিলেন ভাই আই এম ওয়াচিং ফ্রম ওমান। হ্যাঁ, তোফাজ্জল হোসেন সেলিম সাহেব, আপনি ওমান থেকে দেখতেছেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ইনবক্সে আপনার নাম্বার দিয়ে রেখেন অথবা আপনার ইনবক্সে হাই দিয়েন, কারণ ইতিমধ্যে এই মোবাইলেও কথা হবে। আর আজকে চাইলে প্রশ্ন এখানেও লিখে দিতে পারেন, আবার চাইলে মোবাইল নম্বরে প্রশ্ন করতে পারেন। বাংলাদেশে যারা আছেন তারা চাইলে 01799399767। হ্যাঁ, জনাব আলী বিশ্বাস দেখছেন, ভাইজান ইউর প্ল্যান ইজ ভেরি গুড। জনাব আলী রাজবাড়ি থেকে বলছিলেন। সৌরভ আলী ভাই আশুলিয়া থেকে দেখছে, আলহামদুলিল্লাহ। আশুলিয়া, ঢাকা আশুলিয়া থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আসলে নভেম্বর থেকে সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, আমাদের ডেস্টিনি গ্রুপের এত বেশি ভালো সংবাদ, ইনশাল্লাহ হয়তো এমনও হইতে পারে নভেম্বর মাস থেকে প্রতিদিন রাত্রে 1 ঘন্টার জন্য লাইভ করি। অর্থাৎ এত বেশি ভালো সংবাদ আমাদের 45 লক্ষ লোকের জন্য, ডেস্টিনি গ্রুপের জন্য, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের জন্য, যারা দীর্ঘ 25 বছর দেশটির সাথে জড়িত আছেন। এত বেশি ভালো সংবাদ আসতেছে, হয়তোবা এমনও হইতে পারে, আমার একটা প্ল্যান আছে, চিন্তা আছে, যে প্রতি সপ্তাহে দিনের প্রোগ্রাম রাত্রে লাইভের মাধ্যমে করব। আপাতত যেটা সিদ্ধান্ত নিছি, প্রতি মঙ্গলবার রাত্র 9টা থেকে 10টা ডাইরেক্ট লাইভে 1 ঘন্টা বিভিন্ন তথ্য দেব। আর বুধবারে, আজকে অবশ্য প্রথম বুধবার, অনেকে জানে না, তাই প্রশ্ন উত্তর কম পাবে। এবং অর্থাৎ প্রত্যেক বুধবারে রাত্র 9টা থেকে 10টা আমি যে কাজটা করবো, প্রশ্ন উত্তর পালন দেব। আকমল মোল্লা ভাই দেখতেছেন রাজবাড়ি থেকে, আলহামদুলিল্লাহ। রাজবাড়ি আমার শহর, রাজবাড়ি থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তো যেটা হচ্ছে নাজিমুদ্দিন ভাইয়ের প্রশ্ন, আমি নাজিমুদ্দিন ভাই যেটা প্রশ্ন, এখন ধরেন ওই 22 সালে তখন হাইকোর্ট ভোট করছিল। যেমন আপনারা জানেন, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। উনি অনেক কষ্ট করে গ্রামীণ ব্যাংক, সোহেল রানা ভাই বেলকুচি সিরাজগঞ্জ দেখতেছেন, সিরাজগঞ্জ, সোহেল রানা ভাই বেলকুচি সিরাজগঞ্জ। তো যেমন ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু হাসিনা কি করছে, ওনার নাকি বয়স বেড়ে গেছে। ইসমাইল হোসেন ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আপন ভাই, মোহাম্মদ আপন ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে ডক্টর ইউনূস সাহেবকে এখন, ইউনূস স্যারকে যেমন গ্রামীণ ব্যাংক থেকে, আপন ভাই গাজীপুর থেকে সাথে আছেন, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সাথে আছি। যেটা বলছিলাম, ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে বাদ দিয়ে দিচ্ছে, ওনার তৈরি প্রতিষ্ঠান সবকিছু বাদ দিয়েছে। ওনাকে কারণ দেখাইছে তৎকালীন হাসিনা, যে ওনার বয়স নাকি বেড়ে গেছে, এমপি থাকতে পারে না। ওনার নিজের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান, যেটাকে দিয়ে উনি দারিদ্র নিরসন করছে। উত্তম উত্তম কর্মকার ভাই দেখতেছেন, কালিয়াকর গাজীপুর থেকে, হ্যাঁ, ঢাকার পাশের ডিস্ট্রিক্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি, উত্তম কর্মকার ভাই। হ্যাঁ, নাম্বার দিয়ে ইনবক্সে পরে যোগাযোগ করবো। হ্যাঁ, পাংশা থানায় গিয়েছিলাম, হ্যাঁ, সোহেল রানা ভাই, পাংশা থানায় গিয়েছিলাম। তাহলে এই যে 22 সালে হাসিনা গিয়েছে, জুয়েল হক ভাই নওগাঁ মহাদেবপুর দেখতেছেন, আলহামদুলিল্লাহ। দিলীপ দেবনাথ সিলেট থেকে, হ্যাঁ দিলীপ দাদা, সিলেট মৌলভীবাজার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইয়ে ভাই লিখছেন, আপন ভাই লিখছে, হটাও আশরাফ বাঁচাও ডেস্টিনি। আসলে এখানে আশরাফুল আমিন তো মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হলো আসলে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। অর্থাৎ 22 সালে যখন হাইকোর্টে ভোট হয়েছিল, তখন আমাদের এই মালিক পক্ষের উপরে 6 জনকে বসাই দিয়েছিল।
ছয় জনের মধ্যে পাঁচজন আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত মতামত, পাঁচজন ঠিক আছে। একজন ছিল সাবেক বিচারপতি অবসরপ্রাপ্ত মইনুল স্যার, উনি অবশ্যই ভালো মানুষ। একজন ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন স্যার, বাংলাদেশের টপ 10, উনি অডিট গুলা শেষ করবে। একজন যিনি ছিল ব্যারিস্টার মকবুর রহমান, অর্থাৎ একজন ব্যারিস্টার দিয়ে দিয়েছিল আইনগত বিষয়গুলো দেখবে। একজন দিয়ে দিয়েছিল মুশফিকা নাম, একটা লিমিটেড কোম্পানির এমডি, আর মোল্লা রাজবাড়ির জুট মিল এরিয়া। জি আলহামদুলিল্লাহ। আরেকজন যে দিয়েছিল এমডি মুশফিকা নাম সাহেব, আরেকজন ইকবাল জামান, ঢাকা চেম্বার অফ কমার্স এফবিসি এর সদস্য। এই পাঁচজন পাঁচ ক্যাটাগরি মিলে ব্যবসা করবে, কিন্তু আমার দৃষ্টিতে একজন ব্যক্তিকে এখানে 6 নম্বর ব্যক্তি হিসেবে, বা এটার ভিতরে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনার একমাত্র পেশা ছিল রাজনীতি এবং শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, মাহবুবুল হাসান ভাই রাজশাহী নওগাঁ থেকে আলহামদুলিল্লাহ দিতেছেন। ব্যারিস্টার প্রশান্ত ভূষণের একমাত্র কাজ ছিল শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টিভিতে যাইয়া টক শোতে গিয়া বিরোধী দল বিএনপি জামাত বিভিন্ন বিরোধী দলের লোককে কিভাবে নাজেহাল করা যায়। আর উনি ছিল শেখ হাসিনার বিশ্বস্ত এবং কাছের লোক। তখন ডেস্টিনি গ্রুপকে যখন দেখলো যে 2012 সালে মোহাম্মদ আশরাফুল আলম সাহেব দেখতেছেন, আলহামদুলিল্লাহ, মনির ভাই দেখতেছেন, হ্যাঁ মনির ভাই আপনার সাথে তো কোভাইডে কথা হয়েছে, আপনি এই মুহূর্তে বিদেশ আছেন, আলহামদুলিল্লাহ আপনার পোস্ট গুলো অত্যন্ত ভালো লাগে, আপনি বিদেশে আছেন মনির ভাই, এটা মনে হয় না, কারণ আপনি এমন ভাবে আমাদের বিভিন্ন জিনিস পোস্ট দেন, মনে হয় আপনি বাংলাদেশে সবসময় পল্টনে অবস্থান করেন। যাক ধন্যবাদ মনির ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। যেটা বলছিলাম, এই প্রশান্ত ভূষণ বড়ুয়াকে আমাদের এই বোর্ডে দিয়ে দিছে হাসিনা, অর্থাৎ 12 সালে মিথ্যা মামলা করে 13 সালে যখন দেখলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার, সাবেক সেনাপ্রধান হারিম স্যার, এরা যেহেতু হাসিনার লগে সমঝোতা করে না, কোনোভাবে বুঝাইতে পারতেছে না, তখন আর যে মানি লন্ডারিং মামলা, যখন এই মামলাটা করছিল আমাদের বিরুদ্ধে, তখন কিন্তু এই মানি লন্ডারিং এ, আমি যদি ভুল করে না থাকি, যারা আইনজীবী আইনজ্ঞ তারা জানেন, যখন আমাদের বিরুদ্ধে আব্দুল আহাদ ভাই স্বপ্ন শহরে একবার কাজ করে 20 বছর ইনকাম পাবো, এটা কি হালাল হবে? হ্যাঁ ভাইয়া, আব্দুল আহাদ ভাই খুব ভালো প্রশ্ন করছেন। একবার কাজ করে 20 বছর, এটা আব্দুল হান্নান মামুন, সম্ভবত চট্টগ্রামের আব্দুল হান্নান মামুন ভাই। হ্যাঁ বিজি সাহেব কি অবস্থা? তারপরে জাহাঙ্গীর আলম সাহেব দেখতেছেন। হ্যাঁ আব্দুল আহাদ ভাই, 20 বছর, আমি আব্দুল আহাদ ভাই আপনার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আগে ওই প্রশ্নটা ক্লিয়ার করি। তখন এই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে আমাদের ডেস্টিনি বোর্ডে দিয়ে দিছে। আকমল মোল্লা ভাই আশরাফুল আমিনের খোঁজ চায়, আসলে খোঁজ চায় সমস্ত বিনিয়োগকারী লোকজন। না, আশরাফুল আমিন সাহেব আসলে খোঁজ আইব আলী মির্জা, ওনাকে খোঁজ করার দাম গাইব, উনি নিয়মিত আলিশ সেন্টারে অফিস করে। আশরাফুল আমিনের খোঁজ চায় সমস্ত বিনিয়োগের লোকজন। না, উনি আসলে আত্মগোপনে নাই, উনি পলাতক নাই। আশরাফুল আমিন সাহেব আছে, উনি নিয়মিত আলিশ সেন্টারে অফিস করে। শহীদুল হক স্যার দেখতেছেন, হ্যাঁ শহীদুল হক বাবু স্যার দেখতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে শাহিনুর রহমান সাহেব দেখতেছেন আলহামদুলিল্লাহ। প্রতি বুধবারটা থাকবে আমার 9টা থেকে 10টা হলে প্রশ্ন উত্তর পর্ব। আব্দুল্লাহ মাহমুদ, আসসালাম আলাইকুম। তো যেটা বলছিলাম, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে দেখছিল, অর্থাৎ হাসিনা দেখলো যে শাহিনুর রহমান সাহেব ঢাকা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হাসিনা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে দিয়ে দিছে যে এটা নীল নকশা, এবং আমি যদি ভুল করে না থাকি, মোহাম্মদ রানা সাহেব তথ্য নির্ভর লাইভ আলহামদুলিল্লাহ। এবং আগামী বুধবার থেকে একদম মঙ্গলবার এবং বুধবার দুইটা প্ল্যান হয়, যেমন সুন্দর করে করবো ইনশাল্লাহ। আজকেরটা প্রথম মুজিবুর রহমান সাহেব দেখতেছেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে এখানে দেওয়া হয়েছিল, অর্থাৎ হাসিনার প্রথমে তো আমাদের, আমি যদি ভুল করে না থাকি, যারা আইনজীবী বুঝবেন, 2012 সালে দীপ দেবনাথ স্যার রফিকুল আমিন এমডি পদে বসতে কেমন সময় লাগতে পারে একটু জানাবেন। এই জানাবে, আসলে এই প্রশ্নটা আপনাকে ডাইরেক্ট উত্তর দেওয়া যাবে না দিলীপ দেবনাথ দাদা, আপনি আমাকে চিনেন, আপনাকে এটা ইন্টারনালি লাইভে উত্তর দেওয়া যাবে না। তবে হ্যাঁ, রফিকুল আমিন স্যারের জন্য সবচেয়ে বড় বাধা যেটা হাসিনা ছিল, পালিয়েছে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। মুজিবুর রহমান সাহেব দামরাই থেকে দেখতেছেন। আরে এম এচ রানা ভাই, আমাদের ডিস্ট্রিক্ট পিডি ফোরামের আইটি সেক্রেটারি রানা ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাজাহিদুল হক সাহেব দেখছিলেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, এই ব্যারিস্টার প্রশান্ত দিলীপ দেবনাথ দাদা, রফিকুল আমিন স্যার এমডি পোস্টে বসার যে বিষয়টা, এখানে তো আসলে ইতিমধ্যে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার আপনারা একটা লাইভ অনুষ্ঠান মনে হয় দেখছেন,
গত জুলাইয়ের 21 তারিখে সম্ভবত উনি বলছিল রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এরা যাতে ডেস্টিনি থেকে 300 হাত দূরে থাকে। হ্যাঁ, কল্যাণ ভাই ডেস্টিনি জিন্দাবাদ, হ্যাঁ ডেস্টিনি জিন্দাবাদ, রফিকুল আমিন স্যার জিন্দাবাদ, মোহাম্মদ হোসেন স্যার জিন্দাবাদ। মনির হোসেন মাহতাব সেন্টারের টোল গ্রুপ কবে নাগাদ চালু হতে পারে বলতে পারেন ইউনুস ভাই? হ্যাঁ বলতে পারে, কিন্তু লাইভে বলা যাবে না, আপনি ইনবক্সে যোগাযোগ করবেন অতি দ্রুত ইনশাল্লাহ এটার ভালো সংবাদ পাবেন। আর যেহেতু আইন পেশায় সরাসরি একদম আকাশে ওই যে যেটা বলছিলাম গতকালকে, মানে এটা অ্যাডভোকেট তৈবুর রহমান স্যার দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তৈবুর রহমান স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যাঁ মনির ভাই যেটা বলছিলেন মাহতাব সেন্টার ফ্লোর গুলা ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার মাত্র, ইনবক্সে আপনার উত্তর দেব। আর বাকি সংবাদটা হবে রমজানের মতো, যেমন রমজানে সবাই একত্রে চাঁদ দেখবে। হ্যাঁ আমি কিন্তু তারপর আমি কিন্তু নিয়মিত, হ্যাঁ স্যার আপনার নিয়মিত রাখতো, আমি কিন্তু স্যার আপনার নিয়মিত, জি আলহামদুলিল্লাহ। মাসুদ রানা ভাই দিনাজপুর থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। মাসুদ রানা ভাই দিনাজপুর থেকে দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। তো যেটা বলছিলাম, এই আওয়ামী লীগের ব্যারিস্টার প্রশান্ত বসুমতারের সবচাইতে দুঃখজনক ঘটনা বাংলাদেশের এই মুহূর্তে দুইটা জায়গায় চিফ অফ স্টাফ, অর্থাৎ প্রধান হলো আওয়ামী লীগ, নিষিদ্ধ ছিল ছাত্রলীগ। একটা হলো বাংলাদেশের সরকার প্রধান, বর্তমান প্রেসিডেন্ট হলো আওয়ামী লীগ, উনি এখনো রয়ে গেছে, ওনাকে সরানো যায় নাই। আর হলো ডেস্টিনি গ্রুপে আনিকা তপন, আমি মোহাম্মদ আনিকা তপন মুন্সিগঞ্জ থেকে দেখছি গাছের টাকা কি লাভ সহ পাবো। হ্যাঁ গাছের টাকা লাভ সহ, হ্যাঁ আমাদের গাছের টাকা লাভ সহ পাবো। আমি এটা নতুন আমাদের সন্দীপ কুমার কর্মকার দেখতেছেন, আলহামদুলিল্লাহ। রায়হান বাবু সাহেব দেখতেছেন, কামরুল ইসলাম সাহেব দেখতেছেন, হ্যাঁ রায়হান বাবু সাহেব আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবার আসেন, তাহলে এই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াই বড় বাধা, এবং উনি যে এই ঘটনাটা ঘটছে 5 আগস্ট 2024 হাসিনা পালিয়ে গেছে, তার আগে জুলাই মাসে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এই পালিয়ে গেছে। আব্দুল আহাদ ভাই অফিসে গিয়ে হালনাগাদ করেছে, কিন্তু হালনাগাদ জমা হয়নি, করণীয় কি? এটা প্রশ্ন আছে। আপনি হালনাগাদ করলে তো এটা সাথে সাথে আপডেট হয়ে যাবে, আপনি অনলাইনে চেক করে দেখেন। আব্দুল আহাদ ভাই আপনি অনলাইনে চেক করে দেখেন, যদি হালনাগাদ না হয় তাহলে আপনি আপনার ডিএনসিআইডি মেম্বারশিপ নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দিয়েন, আমি আপনাকে চেক করে জানা দেবো। এটা তো সাথে সাথে হালনাগাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু জমা না হওয়ার প্রশ্নই আসে না, হয়তো আপডেট করে নেন। তাহলে আপনি ডক্টর মোহাম্মদ বখতিয়ার আহমেদ ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল আহাদ ভাই হালনাগাদ বলতে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে অফিস করেন। ওদিন স্যারের কারণে আমিও ওরের কাজ শেষ করে যতটুকু সম্ভব ফুল টাইম থাকি। তাছাড়া আমাদের ওই যে এখন থেকে নিয়মিত আমাদের ল ফার্মের যে অফিসটা, লিগেল ডিভিশন, নাজিমুল এমডি স্যারের পক্ষে যে 11 জন সদস্য হাইকোর্টে রিট করেছিলেন, এই রিট কি অবস্থা, এর প্রশান্ত করে ছবি খেয়ে পড়বে সেই বিষয়ে একটু ধারণা দিবেন। হ্যাঁ নাজিমুল, আপনার প্রশ্নটা উত্তর দিয়েছিলাম। 11 হাইকোর্টে রিট করে না, মূলত আমাদের এখানে বোর্ডে হলো 16 জনের মধ্যে একজন প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাকি হলো 15 জন। 15 জনের মধ্যে বাকি সবাই বোর্ড মিটিং ডাকছে, যে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বক্তের ভাই, সালাম আলাইকুম কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তারপরে বক্তের ভাই আমি সৌদি আরব থেকে দেখছি, জি আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরব থেকে দেখতেছেন। তো নাজিমুদ্দিন ভাই যেটা হলো প্রশান্ত ভূষণ বড়ুয়া তো জুলাই মাসে পালিয়ে গেছে হাসিনার আগে, তো উনি গিয়ে এখন ফোর্স আড়েও না কাজ করেন। পরবর্তীতে এটা নিয়ে আমাদের বাকি বাংলাদেশে যে 15 জন আছে, ইনারা একটা বোর্ড মিটিং ডেকেছে যে আমাদের করণীয়টা কি। এই বোর্ড মিটিং এ 11 জন উপস্থিত হয়েছে, সেখানে 4 জন উপস্থিত হয় নাই, সাইফুল আলম রতন সাহেব উপস্থিত হয় নাই, কামরুল ইসলাম তুইন সাহেব উপস্থিত হয় নাই, প্রফেসর মহিন সাহেব উপস্থিত হয় নাই, আর ইকবাল কাদরি সাহেব উনি উপস্থিত হয় নাই। এই 4 জন উপস্থিত হয় নাই, বাকি 11 জন একমত হইয়া একটা রেজলিউশন করে হাইকোর্টে যাইয়া আবেদন করেছে যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু বিদেশে বসে আছে, কোম্পানি আইন অনুযায়ী তো অফার নিয়ম ছাড়া 3 মাসের বেশি বাইরে থাকতে পারে না। 3 মাসের বেশি থাকতে গেলে এটা আসলে কোম্পানি নিতে অনেক দীর্ঘ বিষয়, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর কোম্পানি আইনের একটা বোর্ড মিটিং বাধ্যতামূলক, প্রতিটা লিমিটেড কোম্পানির বছরে 4টা বোর্ড মিটিং করতে হবে। এটা করলে অন্যদিকে লম্বা হয়ে যাবে। আসেন এবার আব্দুল্লাহ বাড়ি সাহেব দেখতেছেন, আলেম আলী সাহেব দেখতেছেন,
জামাল হোসেন আসসালাম আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ। জামাল হোসেন ভাই চট্টগ্রাম থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, এই 11 জনে গিয়া চাপাই নবাবগঞ্জ থেকে ওয়াসিম ফুলবাড়ি দেখতেছেন। হ্যাঁ, এই 11 জন একমত হইয়া হাইকোর্টকে দৃষ্টি আকর্ষণ করেছে আদালত অর্থাৎ প্রশান্ত বসু মাননীয় আদালত যে তোফাজ্জল হোসেন সাহেব দেখতেছেন, হ্যাঁ, মাননীয় আদালত প্রশান্ত ভূষণ বড়ুয়া বোটবাজার গাজীপুর থেকে দেখতেছেন। মিন্টু ভাই এগিয়ে যান আলহামদুলিল্লাহ। জামিল উদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি সিলেট কানাইহাট থেকে আপনার সাথে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, জামিল আহমেদ ভাই আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। তো যেটা বলছিলাম, এই 11 জন একমত হয়ে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু বিদেশে পালিয়ে বসে আছে, ওনাকে হয়তো বাংলাদেশে আসতে বলেন, শুক্রবার অফিস খোলা রাখার আবেদন করেন, শনিবার বন্ধ রাখতে বলেন। তাহলে হ্যাঁ, আমি টাইম ভাই একটা ভালো প্রস্তাব দিচ্ছেন, শুক্রবার অফিস খোলা। এখন আসলে এই মুহূর্তে তো ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি চালু হয়েছে। এটা তো হলো সমবায় মন্ত্রণালয়ের, সমবায়ের একটা নিজস্ব সরকারি আইন আছে। সরকারি আইন অনুযায়ী সমবায় সমিতি মাল্টিপারপাস এটা শুক্রবার খোলা রাখার সুযোগ নেই, হিসাবে শনিবারও খোলা বন্ধ রাখা উচিত ছিল, তারপর শনিবার খোলা আছে। হ্যাঁ, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের মূল যে ব্যবসাটা, এটা যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আলম স্যারের হাত ধরে শুরু হবে, অবশ্যই শুক্র এবং শনিবার 2 দিনে খোলা থাকবে। অর্থাৎ সরকারি বন্ধের দিনে আমরা ব্যবসা বাণিজ্য বেশি করতাম, এটা আপনারা জানেন। হ্যাঁ, এমডি মিন্টু ভাই গাজীপুর থেকে দেখতেছেন, দেওয়ান শফিক সাহেব দেখতেছেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, ওই 11 জনে একমতে হাইকোর্টে বলতেছে মাননীয় আদালত আপনি হয় প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বাংলাদেশে আসতে বলেন, অথবা ওনাকে পোস্টটা ছাড়তে বলেন, অথবা আপনি আমাদের বাকি 15 জন থেকে একজন চেয়ারম্যান সিলেক্ট করে দেন, অথবা আমাদেরকে রেজুলেশন একটা চেয়ারম্যান সিলেক্ট করে আমাদেরকে কার্যক্রমটা করার সুযোগ দেন। এবং তখন মাননীয় আদালত, এটা ছিল ওই যে সেপ্টেম্বর মাসের 7 তারিখ লাস্ট কর্মদিবস ছিল, হাইকোর্ট দীর্ঘ বন্ধ। আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, বাংলাদেশ সরকারের যেমন একটা বন্ধ রুলস আছে, যেমন আকবরুল্লাহ আসসালাম আলাইকুম স্যার স্বপ্ন শহর স্যাটেলাইট সিটি সম্পর্কে কিছু হালনাগাদ তথ্য প্রচার করেন। হ্যাঁ, স্বপ্ন শহর নিয়ে বলবো ইনশাল্লাহ। তখন 4 সেপ্টেম্বর পরে হাইকোর্ট খোলা হয়েছে, এই যে রবিবার 19 তারিখ। তাহলে আজকে 4 দিন গেছে, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার 4 দিন গেছে, কালকে বৃহস্পতিবার ইনশাল্লাহ। তো এই মাঝে অবকাশকালীন বেঞ্চে একটা শুনানি নিয়েছে, আপনারা জানেন। আদালত মৌখিকভাবে নির্দেশ দিয়েছে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব যাতে নতুন কোনো সিদ্ধান্ত না নেয়, পুরাতন যে সিদ্ধান্ত গুলো নিয়েছে এগুলো বাস্তবায়ন করার অসুবিধা নাই। ওই যে অডিট করতেছে আরো কি, যদিও আমি ইতিমধ্যে একটা লাইভে বলছি অডিট করলেও লাভ হবে না, কারণ মেজরিটি অডিট পাস করতে হবে, এই অডিট আবার হবে। তবে হ্যাঁ, অসুবিধা নেই, এখন যারা অডিট করতেছে মোটামুটি বিল বাউচার পাস করে নিজের তো একটা লাভ হবে, কোম্পানির লাভ না হোক কিন্তু নিজেদের তো একটা লাভ হবে ইনশাল্লাহ, করিগুলোই তো খাইতে হবে, সেটা ইতিমধ্যে বলছিলাম। যারা লাইভে অনলাইনে, এরা তো 3 ধরনের লাভ পায়। এক হলো পরিস্থিতি বাড়তেছে, দ্বিতীয় হলো ডেস্টিনি সম্পদ ভোগ করে যারা বিনিয়োগ করে ওরা একটা অংশ দিচ্ছে। আবার ফেসবুকে ডক্টর মোহাম্মদ রফিকুল আলম যেহেতু আন্তর্জাতিক ফিগার নায়ক, লাইভ কমেন্ট শেয়ার করে তো আলাদা ইনকাম পাইতেছে। হ্যাঁ, উত্তম করবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোম্পানি আইনগত বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার তুলে ধরেন। আর আব্দুল আহাদ ভাই একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ আপনার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত, যেটা করছিলেন যে আমি একবার 20 বছর একটা ইনকাম করবো, এটা হালাল হবে কিনা। এখন দেখেন, কিছু ইনকামের হালাল ধর্ম আমি আপনাকে বলি। ধরেন তাইলে আমরা একটা জমিতে যদি, এই যে বর্তমানে একটা জমিতে 20 টাকা, তাহলে এই জমিটার 20 গুণ দাম বেড়ে যায়, তাহলে কি ওটা কি হালাল হবে? আপনি একটা নারিকেল গাছ লাগাইছেন, ধরেন ধান, আপনি ধান চাষ করছেন, 1 বছর করছেন, একবার খাইছেন, আবার না লাগালে দাম পাবেন না। কিন্তু নারিকেল গাছের ধর্ম দেখেন, আপনি একটা নারিকেল গাছ লাগাইলেন, সেই নারিকেল গাছটা বড় হবে, অনেকগুলা নারিকেল ধরবে। এবং আমার দাদার লাগানো অনেক নারিকেল গাছের নারিকেল আমি এখন খাচ্ছি। আমার বাবা মারা গেছে 21 সালে, ওনার হাতের লাগানো অনেক নারিকেল গাছে এখন আমি নারিকেল খাচ্ছি। তাহলে দেখেন, কষ্ট করছে দাদা, কষ্ট করছে বাবু। এখন আমি নারিকেল গাছগুলা কি, নারিকেল খাওয়া কি হালাল হবে? আলামিন ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ, আলামিন ভাই ধন্যবাদ। জওয়ান শফিক সাহেব বিক্রমপুর থেকে দেখতেছেন। তাহলে দেখেন, আমার দাদার লাগানো নারিকেল গাছ খাচ্ছি, ওটা যদি হালাল হয়, আসলে কিছু হালাল একটা ধর্ম।
এখন আপনি একবার একটা প্লাট সেল করলেন, মনে করেন একজনকে একটা প্লাট সেল করে দিলেন, ওখানে আপনি কিস্তির একটা অংশ মানে 10%, ধরেন আপনি যেহেতু একটা সেল করে দিচ্ছেন, একটা প্লাট বিক্রি হচ্ছে, প্লাটটা জমি কিনছে আলামিন ভাই, হ্যাঁ ইতিমধ্যে বলছি আপনাকে, আগেই দেখতেছি আপনি দেখতেছেন, ধন্যবাদ, আপনি খুবই পজিটিভ মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের খুবই ভালো, ইনশাল্লাহ। এই আলামিন ভাই, হ্যাঁ আপনি ওমান থেকে দেখতেছেন, আলামিন ভাই জি, আপনাকে আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। কবে থেকে? এই যে স্বপ্ন শহর তো অলরেডি শুরু হয়েছে, এখন এই রেজিস্ট্রেশন চলতেছে। তো এবি কাইম ভাই বলছেন, আহাদ ভাই, আব্দুল আহাদ ভাই বলছিলেন, হ্যাঁ দিলীপ চন্দ্র ভৌমিক, হ্যাঁ দাদা দিলীপ চন্দ্র ভৌমিক মুন্সিগঞ্জ দলিল লেখক, খুবই ভালো মানুষ, আবার হোমিওপ্যাথিক ডাক্তার আপনি, নোয়াখালীর লোক দিলীপ চন্দ্র ভৌমিক দাদা, আপনি একাধারে ডাক্তার, একাধারে ডাক্তার, দলিল লেখক, আবার ডেস্টিনির ডিস্ট্রিবিউটার একটা ভালো পজিশনে অনেক কষ্ট করছেন, ব্যবসায়ী মানুষ দিলীপ দাদা, বর্তমানে মুন্সিগঞ্জ থেকে দেখতেছেন, বৃহত্তর নোয়াখালী, নোয়াখালী জেলার শ্যামবাগে আপনার বাড়ি। জি দাদা, দিলীপ দাদা ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য। তো যেটা বলছিলাম আব্দুল আহাদ ভাই, একবার সেল করে আপনি 20 বছর পর্যন্ত পাবেন, এটা হালাল হবে কিনা? এই কাইম ভাই গান্ধীপুর থেকে দেখতেছেন, আব্দুল সবুর মুঘল সাহেব দেখতেছেন, আব্দুল সবুর, আব্দুল সবুর মুঘল টাঙ্গাইল গোপালপুর থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এখন আসেন, যেটা বলছিলাম, আপনি একবার সেল করে 20 বছর, মনে করেন এখানে তো ধরেন জমি কিনা প্লাট ইয়ে করা, এখন ধরেন আপনি যখন একটা প্লাট এখানে ন্যূনতম লাভ করা হচ্ছে, আপনি যখন ধরেন একটা প্লাট সেল করে দিলেন কারণ আছে, উনি কি করলো? কিস্তি দিল, আপনি সেল করার বাবদ কমিশন বাবদ আপনি 10% পাচ্ছেন, তাহলে উনি যতটা কিস্তি দিচ্ছে এটার উপর 10% পাচ্ছেন। আপনাকে এখানে কি দিচ্ছে? বাইরে তো আরো অনেকে লাভ করে, অর্থাৎ লাভের একটা অংশ আপনাকে দিচ্ছে, তাহলে প্রতিষ্ঠান লাভ করবে, আপনার মাধ্যমে জিনিসটা সেল হয়েছে, যিনি এই প্লাটে উঠবে ওনারও লাভ, যিনি প্রতিষ্ঠান সেল করতেছে প্রতিষ্ঠান তার লাভের অংশ আপনাকে দেবে। তাহলে প্রতিষ্ঠান 20 বছর লাভ করবে, যত কিস্তি দিবে তত কিস্তিতে লাভ করবে, আপনাকে একটা কমিশন দিবে। এখানে আমি হারামের কিছু দেখি না। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের ইনকাম, একটা হলো রয়্যালিটি ইনকাম, একটা হলো লিনিয়ার ইনকাম। যেমন আপনি চাকরি বা লিনিয়ার ইনকাম, মনে করেন যারা রিক্সা চালায়, আজকে রিক্সা নিয়ে বাইরে পরিশ্রম করছে, আজকে ইনকাম, কালকে পারে না, কালকে কোনো ইনকাম নেই। আবার পৃথিবীতে কিছু আছে রয়্যালিটি ইনকাম, যেমন একজন লেখক একটা বই লিখছে, ওটা যতবার প্রিন্ট হয় ততবার উনি ইনকাম পায়। এবং মনে করেন কেউ একটা বাড়ি করছে, বেলাল হক পবন সাহেব দেখতেছেন ফ্রম উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে দেখতেছেন, এখন কেউ ধরেন টাঙ্গাইল গোপালপুর থেকে দেখতেছেন, ধন্যবাদ, হ্যাঁ। এখন ধরেন কেউ একটা বাড়ি করছে, ধরেন 20 তলা ফাউন্ডেশন, একটা জমির মধ্যে 20 তলা বাড়ি করছে, উনি 20 গুণ ইনকাম করতেছে, 20 গুণ খরচ হয়েছে, এবার বাড়িটা করার পর ওনার কাজ শেষ, বসে বসে ইনকাম করে, রয়্যালিটি ইনকাম। ঠিক এরকম না, এখানে আমি মনে করি হারামের ইচ্ছে না, ব্যবসা, এটা হলো ব্যবসা। আর আল্লাহ রাসূল ব্যবসাকে হালাল করেছেন, এবং কোরআন সম্মত, কোরআন হাদিস সম্মত ব্যবসা হলো ব্যবসা, এবং ব্যবসার মধ্যে রিজিকের এটা কোরআন হাদিসের কথা, আমি ওই দিকে যাবো না, ব্যাখ্যা করবো না, এটা হুজুরা করলে ভালো হবে, আমি যেহেতু আইন পেশার লোক। অর্থাৎ আমাদের যে 100% রিজিক, তার মধ্যে 90% রিজিক হলো ব্যবসার উপরে, বাকি 10% চাকরি অন্যান্য। তাহলে ব্যবসার মধ্যে যাবতীয় আল্লাহ রাসূল নিজে ব্যবসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল নিজে ব্যবসা করেছেন, ব্যবসা করতে উৎসাহিত করতেছেন। এবং আমাদের ইসলামের 5টা স্তম্ভ দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা মানে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে, পরবর্তীতে নামাজ, রোজা, হজ, যাকাত। হজ জাকাত, হজ করতে গেলে ধনীরা করতে হয় সৌদি আরব গিয়ে, আর জাকাত দিতে হয় ধনী। হজ, জাকাত, ধনী। তাহলে ইসলাম পরোক্ষভাবে আপনাকে ধনী হতে বলছে, স্বাবলম্বী হতে বলছে। জাকাত কারা দেয়? ফকিররা না, জাকাত দেয় ধনীরা। হজ কারা করে? ধনীরা। তাহলে ইসলামের 5টা স্তম্ভ যদি আমরা মানি, পরোক্ষভাবে আল্লাহ আমাদেরকে ধনী হইতে বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করছেন। আর ধনী হওয়ার একমাত্র পদ্ধতি হলো ব্যবসা করা, অর্থাৎ চাকরি আপনাকে খেয়ে পুরে কোন রকম বাঁচতে শিখে কিন্তু সবল হইতে দেয় না। তাহলে ব্যবসা, ব্যবসার মধ্যে রিজিক, বরকত সবকিছু আছে। তাই সুতরাং একবার কাজ করে বারবার ইনকাম, এটা হারাবেন কিছু না। আপনি একবার একটা আব্দুল আহাদ যেটা বলছিলেন, একবার একটা প্লাট সেল করবেন, 20 বছর কমিশন পাবেন, 12-25 বছর, এটা একটু দোষী কিছু না। এভাবে অনেক কিছু আছে। একটা নারিকেল গাছ লাগালেন, আপনার নারিকেল গাছের বাগান, ধরতেছে খাইতেছেন, ধরতেছে খাইতেছেন। আবার দেখেন এই যে
একটা মুরগি পাললেন, এরপরে মানে অনেক কিছু আছে, মাল্টিভ্যালি ইনকাম হয়, এটা দোষের কিছু না। যাক, তো যেটা বলছিলাম, আমি ইতিমধ্যে আবারও বলছিলাম, এখন থেকে ধরেন আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার লাইভ করব, এবং আগামী মঙ্গলবার থেকে আরো কিছু তথ্য নির্ভর, আমি বর্তমানে শুধুমাত্র মোবাইল সেটটা থেকে লাইভ করতেছি। এবার আমি এটার সাথে ল্যাপটপ, স্ক্রিনশট, কম্পিউটার, ডেস্কটপ কানেকশন করে খুব সুন্দর করে স্লাইড আকারে, ট্রেনিং আকারে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে লেটেস্ট আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। আর হামিদুল ইসলাম ভাই সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর এই ভাই প্রশ্ন করছিলেন যে স্বপ্নের শহর নিয়ে কিছু বলতাম। স্বপ্নের শহরটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। এগুলো আসলে উনি 10-11 সালে ওই যে লো কস্ট হাউজিং, তারপরে নাজিমুদ্দিন সাহেব, প্রশান্ত বসু বলে মৌখিক রায় হওয়ার পর আর কোন রায় হয়েছে কিনা জানাবেন। কোর্ট তো বন্ধ ছিল নাজিমুদ্দিন ভাই, এই যে রবিবারে কোর্ট খোলা হয়েছে, ইনশাল্লাহ এখন স্বাভাবিক 4 দিন গেছে, ইনশাল্লাহ বিষয়টার তালিকাতে আসবে, আপনি জানবেন, ইনশাল্লাহ এটা আপডেট জানবেন, কাজ চলতেছে, অবশ্যই জানবেন। যেটা বলছে স্বপ্নের শহর, দেখেন ডেস্টিনির জনপ্রিয়তাকে, যেমন আমাদের 2012 সালের মধ্যে যারা ডেস্টিনির সাথে যুক্ত ছিলেন, ডেস্টিনি গ্রুপের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে যুক্ত ছিলেন, তারা জানেন যে 2012 সাল পর্যন্ত ডেস্টিনি গ্রুপের একটা স্বপ্ন ছিল, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যেটাকে সেট করছিলেন, তার মধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা শহর করা। আকমল হোসেন স্যার মিউজিক চলছে, মিউজিক না, মিউজিকটা এখনকার মিউজিক চলছে, আমি ঠিক বুঝতেছি না মিউজিকটা কিভাবে সেট হয়েছে। তাহলে আমার কি কানে মিউজিক? আচ্ছা, আকমল মিউজিক চলছে, এখন কি মিউজিক বন্ধ হয়েছে কিনা, হয়তো আমার ওই যে কানে ইয়ারফোন থাকার কারণে। যেটা বলছিলাম, হ্যাঁ এখন কি ক্লিয়ার বোঝা যায়? তো 12 সালের মধ্যে আমাদের ডেস্টিনি গ্রুপের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার বেশ কিছু স্বপ্ন সেট করছিলেন। স্বপ্নটা কি ছিল? 12 সালের মধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে টাওয়ার করা। সে উপলক্ষে আমাদের রাজশাহীতে জায়গা কিনছে, বরিশালে জায়গা কিনছে, চট্টগ্রামে জায়গা কিনছে। হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম ইউনুস ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, ক্যামেরার সামনে আসুন, পেজ দেখে কথা বললে ভালো লাগবে। না, আমাকে তো দেখা যাওয়ার কথা। হ্যাঁ, মাসুদ রানা মাল্টিপারপাস হালনাগাদের লাস্ট ডেট কোনো নির্ধারিত আছে? না মাসুদ রানা ভাই, আপনি যেটা বলতেছিলেন মাল্টিপারপাসের হালনাগাদের লাস্ট ডেট কোনো নির্ধারিত আছে কিনা শুনেন, এটা তো আসলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যখন জেল থেকে বাইরেছে 15 জানুয়ারি 2025, এরপরে সমবায় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এখানে একটা নির্বাচনের মাধ্যমে কমিটি করে এটা চালু করছে। এখন হাল নাগাদ হলে ধরেন এটা তো চলতেছে, আমি যেদিন হাল নাগাদ করবো সেদিন থেকে আমার এটা আপডেট। মনে করেন যে গ্রামীণ সিমে যেমন আমাদের অনেক ক্ষেত্রে আগে টাকা ছিল, মেয়াদ শেষে দিত আর কাজ করতাম, পরে আমরা নতুন করে রিলোড করলে কি হইতো, নতুন টাকা আগের টাকা যোগ হয়ে যেত সিম। এখন ধরেন আমাদের এই ডেস্টিনি মাল্টিপারপাসের ব্যবসাটা তো সেই 12 সালে স্বৈরশাসক হাসিনা যখন মামলা করে কার্যক্রমটা স্টপ করে দেয়, তখন এটা নিয়ে টোটাল কার্যক্রমটা বন্ধ ছিল। এখন বর্তমানে আমাদের এখানে 8.5 লক্ষ গ্রাহক, অর্থাৎ মাল্টিপারপাসে ইনভেস্টার, শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী বা মালিক, টোটাল 8.5 লক্ষ। এখন এই 8.5 লক্ষর মধ্যে যাদের তথ্য হালনাগাদ আছে তারাই এখানে ভোট দিতে পারে কমিটিতে। যেমন মাসুদ ভাই, যারা এখানে, জি আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সোলটানা ভাই। যেটা হলো, যেমন মনে করেন গত এপ্রিলে যে ইলেকশনটা হয়েছে 12 সদস্য কমিটি, আকমল মোল্লা, মিউজিক চলে গেছে, আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ জি, অর্থাৎ মিউজিকটা আমি কানের মধ্যে ইয়ারফোন দিয়েছিলাম, ওই কারণে হয়তো মিউজিক আসছে ওখান থেকে। এবার আসেন, যে জিনিসটা বলতেছিলাম, ধরেন গত এপ্রিলে যে ইলেকশন হয়েছে 12 সদস্য কমিটি তৈরি হয়েছে, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার বা কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী সদস্য, 7, মোট 12 সদস্য। তাহলে একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন সহসভাপতি,
একজন সহ সেক্রেটারি, আর একজন হলো ট্রেজারার। এই 5 জন আর 7 জন সদস্য, মোট 12 সদস্য কমিটি গঠন হয়েছে। তাহলে এখানে কারা ভোট দিতে পারছে? যাদের তথ্য হালনাগাদ আছে, অর্থাৎ ভোটার তালিকা, ভোটার লিস্ট। যেমন এই যে বর্তমানে নির্বাচন করবে, নির্বাচন কমিশন যে নির্বাচন ডিক্লেয়ার দিচ্ছে, এই নির্বাচন ডিক্লেয়ারের আগে কি করতেছে? ভোটার তথ্য হালনাগাদ করতেছে, ভোটার তালিকা আপডেট, অর্থাৎ কোন ভোটার জীবিত, কোন ভোটার মৃত, কে 18 বছর ওভারটেক করছে, কে ভোটার তালিকা আসছে, ইতিমধ্যে কারা মারা গেছে বাদ দিয়া মৃত ভোটারকে, ভুয়া ভোটারকে, এগুলাকে ইন্ডিকেট করে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ওই ভোটার তালিকা অনুযায়ী ওই লোকটা আছে কিনা, অর্থাৎ কোনো ভুয়া ভোটার আছে কিনা, এটা নির্বাচন কমিশন কি করে? ভোটার তালিকা হালনাগাদ করে। হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করে। ওমর ফারুক ভাই, কোম্পানি চালু করতে আদালতের নির্দেশনা আসতে কত সময় লাগবে? কোম্পানি, ওমর ফারুক ভাই, আদালতের নির্দেশনা, আচ্ছা আসেন, এটা নিয়ে ওমর ফারুক ভাই, এটা আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। যেটা এখন ভোটার তালিকা হালনাগাদ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার আসলে আছে কিনা, ইতিমধ্যে মারা গেছে কিনা, এটা নিয়ে নির্বাচন কমিশন একটা ভ্রাম্যমাণ টিম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়া ভোটার তালিকা হালনাগাদ করে তারপরে যেই তালিকা প্রকাশ করে ওই তালিকা থেকে ভোট হয়। ওরাই জনপ্রতিনিধি সিলেক্ট করে, ওরাই এমপি ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, সব জায়গায় ভোট দিতে পারে ওই তালিকা। এখন ধরেন জাল ভোট কখন ধরে? যেমন আপনি এখন আপনার ভোটার তালিকায় হালনাগাদ নাই, আপনি যখন কেন্দ্রে ভোট দিতে গেছেন, যাই দেখলো যে আপনার ভোটার নাম্বার নাই, সিরিয়াল নাম্বার নাই, আপনি ভোট দিতে পারবেন না, আপনি জাল ভোটার। এখন আসেন, আমাদের এই 8.5 লক্ষ পরেশ বিশ্বাস সাহেব কোম্পানি তো চালু আছে। জি হ্যাঁ, পরেশ বিশ্বাস সাহেব কোম্পানি চালু আছে, আলহামদুলিল্লাহ। জি পরেশ বিশ্বাস সাহেব, আপনাকে আসলে আমি অনেকবারে আপনার নাম্বারটা চেষ্টা করতেছি। আপনার সম্ভবত ইউটিউব একটা চ্যানেল আছে, পরেশ বিশ্বাস সাহেব, আপনি সম্ভবত সেই ব্যক্তি কিনা আমি এখনো সঠিক জানি না। আপনার ইউটিউব চ্যানেলে আমি অনেকবার চেষ্টা করেছি, ওই ইউটিউব চ্যানেলে আপনি যে কাজটা, আপনি সেই পরেশ কিনা আমি এখনো নিশ্চিত না। কিন্তু আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, আমি আপনাকে, যেটা আপনার ইউটিউব চ্যানেলে দেখছিলাম, শুধুমাত্র ডেস্টিনির বিরুদ্ধে নেগেটিভ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে নেগেটিভ নেগেটিভ যে ভিডিওগুলা, ওইটা আপনি কিনা আমি এখনো নিশ্চিত না। জাস্ট পরেশ বিশ্বাস, আমি আপনাকে দেখে, এটা আইনগত, যেহেতু আমি লিগেল টিমে কাজ করি, অনেকজন আইনজীবীর মধ্যে একটা টিমে, ওটা আমার নলেজে আমাকে নোট দেওয়ার জন্য বলছিল। পরেশ বিশ্বাস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে যত নেগেটিভ ভিডিও আছে, এমডি হৃদয় সাহেব, নাজিমুদ্দিন ডাকাতের মধ্যে শুরুতে কোথায় কোথায় স্বপ্নের শহর তৈরি হবে একটু জানাবেন। এই প্রশ্নটা আপনি আমাকে ইনবক্সে করবেন, এই প্রশ্নটা সরাসরি উত্তর দেওয়া যাবে না, এবং অলরেডি এটা শুরু হয়ে গেছে কার্যকর। তো পরেশ বিশ্বাস সাহেব, যেটা বলছিলাম, আপনার ওখানে অনেকগুলা ভিডিও আছে ডেস্টিনি ডিটুকে রিলেটেড, তবে যেখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিপক্ষে যে নেগেটিভ ভিডিওগুলা, আপনি শুধু ওইগুলোই আপলোড দেন। আপনি পজিটিভ একটা ভিডিও আপলোড দেন না, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের পক্ষে যে ভিডিওগুলা, এগুলো একটা আপলোড দেন না। এটা অত্যন্ত দুঃখজনক। এখন আপনি সেই পরেশ বিশ্বাস কিনা আমি এখনো নিশ্চিত না, যদিও হয়তো আপনি আপনার ইনবক্সে যে মোবাইল নাম্বার দেন, যদি যোগাযোগ করেন, বা যেহেতু এখানে পিএ, যেহেতু আপনার পিএ আর পরেশ, যদি আপনি সেই ব্যক্তি হন, তাহলে আপনাকে অনুরোধ করব, হয় আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই আপলোড করেন। আর যদি একটানা নেগেটিভ করেন, তাহলে আপনাকে তো বুঝে যাবে যে ডক্টর মোহাম্মদ, যেমন মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে মাইনাস ফর্মুলা করার জন্য হাসিনা বাদ দিছিল, তেমনি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যার, ওনাদের হাতে গড়া কোম্পানি থেকে বাদ দেওয়ার জন্য, যদি আপনি উভয় পক্ষের ভিডিওগুলো আপলোড না করেন, তাহলে মনে হবে যে ওই যে আপনি ওদের মতো এজেন্ট, যে আমাদের দেশীয় সম্পদ যারা ইতিমধ্যে জোর করে বুক করে খাচ্ছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যার দায়িত্বে আসলে খেতে পারবে না, ওরা আপনাদের পিছিয়ে একটা বিনিয়োগ করে। অথবা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার তো পাবলিক ফিগার, আন্তর্জাতিক ফিগার, এই ভিডিওগুলো আপলোড করলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেল, যদি আমি আগে জানতাম না, আমি অনলাইনে খুবই অজ্ঞ ছিলাম, তবে ইদানিং একান্ত বাধ্য হয়ে আমার বিরুদ্ধে নেগেটিভের কারণে
আমি অনলাইনে আইসা দেখলাম যে ওরে বাবা, আমার এখন ফেসবুকে ডলার ইনকাম শুরু হয়েছে হালকা পাতলা, ইউটিউব চ্যানেলে। তা আপনারা এগুলোর জন্য করতেছেন? আরে ভাইয়া, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে ইউটিউব অনলাইনে প্রচারণা চলিয়ে নেগেটিভ ভাবে যে ইনকাম করতেছেন, ওনার সাথে দেখা করেন, ওনার সাথে বসেন, একমত হন, ৪৫ লক্ষ লোকের ক্ষতি না করে পক্ষে প্রচারণা করেন, আপনি নেগেটিভ প্রচার করে যেই পরিমাণ ইনকাম করতে পারবেন, পজিটিভ প্রচার করে এর চাইতে অনেক গুণ বেশি ইনকাম করতে পারবেন। নাজিমুদ্দিন ভাই, যিনারা এমডি স্যারের নেগেটিভ ভিডিওগুলো আপলোড করেন, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে, আপনাদের এমডি স্যারের সঙ্গে বসে আপনাদের সব ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এমডি স্যারের সাথে বসে আগে আমরা প্রশান্ত ভূষণ বড়ুয়ার বিষয়টা পরেশ বিশেষের কয়েক মাস আগে হতো আপনি রফিকুল আমিন স্যারের বিপক্ষে কথা বলেছেন। হ্যাঁ, আপনার পরেশ বিশ্বাস সাহেব, তাহলে হয়তো আপনি যে আপনি সেই ব্যক্তি, ধন্যবাদ, আপনি আমার উত্তর দিচ্ছেন। পরেশ বিশ্বাস সাহেব কয়েক মাস আগে হতো আপনি রফিকুল আমিন স্যার এর বিপক্ষে কথা বলেছেন। আব্দুল সালাম আজাদ সাহেব, হ্যাঁ পরেশ বিশ্বাস, আপনার এই কথাটা সত্য। আসলে এই ধরেন, আমি 2014 সাল পর্যন্ত ডেস্টিনির সাথে একটানা লেগেছিলাম, 1 সাল থেকে। 14 সালের পরে যখন জামিনে মুক্তি হয় নাই, এমডি স্যাররা জেলে, তখন আমি আমার ব্যক্তিগত পড়ালেখা, আমার এক ভাই মারা গেছে 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত ডেস্টিনি কোনো বিষয়ে আমি তেমন একটা মাথা ঘামাই নাই, পরেশ বিশ্বাস সাহেব। পরবর্তীতে 2024 সালে যখন হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইসাক আহমেদ ভাই আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ, ইসাক আহমেদ ভাই আপনি দেখতেছেন, আবু সালাম আজাদ ভাই আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো পরেশ বিশ্বাস সাহেব, যেটা বলছিলাম, যখন বাংলাদেশের উপর আল্লাহর রহমত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন 11ই আগস্ট থেকে আবার ডেস্টিনি একটু মাথা কামানি শুরু করি। পরবর্তীতে আমি, ডায়মন্ড কামরুজ্জামান ভাই, আমি কারো পক্ষে না, ডেস্টিনি চালুর পক্ষে আছি, তার পক্ষে আছি না। আপনার পরেশ বিশ্বাস ভাই, আমি এখনো নিশ্চিত না আপনি সেই ইউটিউব চ্যানেলের মালিক কিনা। আমি অবশ্যই আজকে আবার চেক করবো, যেহেতু আপনার আইডি আপনি সে পরেশ ভাই এখানে পাইছি, আমি ইনবক্সে আপনি একটু যোগাযোগ যদি করেন, অথবা আমি আপনাকে হাই দেবো। আর আমার তো নাম্বার সবই জানা, আমার ফেসবুকে মানে আমার মোবাইল নাম্বার। এখন বিশ্বাস সাহেব, আমি যেটা বলবো, ধরেন আপনার এখানে আপনি একটু খেয়াল করে চাইলেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিপক্ষের ভিডিওগুলো আপনি আপলোড করেন। তো যেটা বলছিলাম, আমি এরপরে 11ই আগস্ট থেকে এটা নিয়ে একটানা দেখেন ডেস্টিনি নিয়ে কথা সাথে কাজ শুরু করছি, এবং আমি কামরুজ্জামান ভাই সহ আমরা 10-12 জনে যোগাযোগ করে পরবর্তীতে আশরাফুল আমিন সাহেবের লগে আমরাই যোগাযোগ করছি। উনি তখন আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো কারণ বাজার। তারপরে আমরা ওনার সাথে 10-12 জন মিলে, এটা রেজুলেশন আমার কাছে আছে আমার চেম্বারে। তো আমরা ওনাকে ফোন দিয়ে বলছি যে আসছে, এবার এই আপনি কি আলফাতে আসবেন নাকি আমরা আলফাতে আসতাম। পরে উনি বললো তোমরা আলফাতে আসার দরকার নাই, তোমরা কার থাকো। পরে সম্ভবত 17ই আগস্ট নাকি 18ই আগস্ট আমরা একটা বৈঠক, আমি কাগজ দেখলে বুঝতে পারি, আমরা একটা বৈঠক বসে এবার ডেস্টিনি, এই যে পরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে সবাই ওই যে সরকার বিরোধী আন্দোলনের মতো ফেসবুক প্রোফাইল একরকম করা, এই আন্দোলনগুলো একটানা করে গেছি বোর্ডের সাথে। তখন আমি যখন এই বোর্ডের সাথে বিভিন্ন মিটিং আমি একমত হই, তখন আমি অনেক কিছু কনফিউজ। এবং যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার পক্ষে বলতে, আপনারা হয়তো জানতেন না, আলিস সেন্টারে প্রায় বোর্ডের সাথে আমার তর্ক হইল। পরবর্তীতে পরেশ বিশ্বাস সাহেব, আপনার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতেছি, ওকে না বুঝে অনেক কিছু করা যায়, বোঝার পরে সেই সংশোধন হয়ে যায়। হ্যাঁ, তার পরবর্তীতে প্রথম এখানে পরেশ বিশ্বাস সাহেব, আপনার অবগতির জন্য বলি, এই বোর্ড তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার কিন্তু জেলে, এবং বাইরে এরা এমন কিছু বলতো সব নাকি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার করে। তখন আমি বলতাম যে উনি তো এখন জেলে, তো উনি কি করে জেল থেকে এত কিছু করে, যাক সেটা অনেক লম্বার বিষয়। পরবর্তীতে ওনারা এখান থেকে বোর্ড, আশরাফুল আমিন সাহেব সহ বোর্ড ডিক্লেয়ার দিছে 2024 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসের কেনাকাটা আমরা ডেস্টিনি কমিশন দিয়ে করতে পারি।
কিন্তু আমি ওটা চ্যালেঞ্জ করছিলাম যে এতদিন তো লাগার কথা না, যেহেতু আমি আয়কর আইনজীবী ও কোম্পানি আইন অর্থাৎ লিমিটেড কোম্পানি নিয়ে কাজ করি। তখন আমি বলছিলাম এই বোর্ডের লোক যদি একমত হয়, এই 16 জন যদি একমত হয়, তাহলে একটানা 3 মাস 90 দিন, অর্থাৎ সপ্তাহে একদিন বন্ধ বা 2 দিন বন্ধ দিয়ে এই 16 জন লোক যদি আকমল মোল্লা, স্বাগতম, পরেশ বিশ্বাস আগামী সোমবার সাহারা সেন্টারে আসেন এমডি স্যারের টেবিলে বা চট্টদার। হ্যাঁ হ্যাঁ, আকমল মোল্লা ভাইয়ের কথার আদরে পরেশ বিশ্বাস ভাই আপনাকে বলবো, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কাকতালীয় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে অফিস করে। পাশাপাশি উনি রবিবার, মঙ্গলবার, বুধবার বৈশাখী টেলিভিশনে অফিস করে। পাশাপাশি আপনি যদি একান্ত পরেশ বিশ্বাস সাহেব বসতে চান, তাহলে আপনার সাথে আমি এমডি স্যারের সাথে বসাই দেবো, বা আপনি সরাসরি বসে একাধিকবার ক্লিয়ার হন, আমার মতো ক্লিয়ার হন, যেটা আমি আমার প্রশ্নটা উত্তর দিচ্ছি। পরে আমি বলছিলাম এই 16 জন লোক যদি একটানা 90 দিন ডেস্টিনি অফিস আলিস সেন্টারে অফিস করে, তাই তো আমাদের 45 লক্ষ লোকের বিষয়। আমি সেই ব্যক্তি স্যারের পক্ষে অনেক ভিডিও আপলোড করেছি, দেখেন এখন করি না। হ্যাঁ ঠিক আছে, পরের বিষয়ে আপনি অনেক আপলোড করেছেন, এই জন্য তো আপনাকে বলি, আপনি এক সময় আপলোড করেছেন উনি কেন ব্যবসা চালু করতে বোর্ডকে সহযোগিতা করছে না, স্যারকে নিয়োগ দিতে হবে কেন, উনি প্রতিষ্ঠিত। এইটা ফরেশ ভাই আমি এটা কি বলি, উনাকে নিয়োগ না দিলে উনি কি করে কাজ করবে? এখন ধরেন আমি আপনাকে বলি, আপনি তো মূল ঘটনাটা যেটা আমার প্রশ্নটা উত্তর দিয়ে ফরেশ ভাই, পরবর্তীতে এই বোর্ডের লোকদেরকে বললাম যে আপনারা একটা না মাত্র 90 দিন, আমাদের 45 লক্ষ লোক জুড়ে আছে, মাত্র 90 দিন। নাজিমুদ্দিন ভাই আপনার বাইকে ওমর ফারুক রফিকুল আমিন স্যার এমডি পদ ফিরে পেতে কত সময় লাগবে? অল্প সময় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ওমর ফারুক ভাই, অল্প সময়, হয়তো আমি 10টা লাইভ শেষ করব। আচ্ছা, এটা জানবেন প্রশান্ত ভূষণ বড়ুয়ার বিষয়টা নিষ্পত্তি হওয়ার পরে আমাদের রফিকুল আমিন স্যার এমডি পোস্ট ফিরে পাবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, পরেশ বিশ্বাস সাহেব পরবর্তীতে 90 দিন যদি একটানা অফিস করে তাহলে ব্যবসাটা চালু হয়ে যায়। কিন্তু তার সাথে আমি আজ পর্যন্ত আমাদের এই 16 জনকে অশান্ত তো আগেই ফেলাইছে, বাকি 15 জনকে একত্রে এক টেবিলে আসতে দেখি নাই। যার পরবর্তীতে এই আলিস সেন্টারে আমি নিজে ছিলাম এবং 2024 সালের বিজয় দিবসের কেনাকাটা কিন্তু ডেস্টিনি কমিশন দিয়ে করতে পারিনি। পরবর্তীতে আবার বলা হয়েছে গাজী রাজু সাহেব, আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ, আবার বলছে 5 জানুয়ারির আগেই ব্যবসা চালু করে 5 জানুয়ারি বর্ষপূর্তি অনুষ্ঠান করবে, সেটাও হলো না। তারপরে 5 জানুয়ারি বর্ষপূর্তি অনুষ্ঠানের দিন ডিক্লেয়ার দিয়েছে আজকে রাত্রে অথবা কালকে রাত্রে স্টেটমেন্ট চালু হবে, কিছুই হলো না। পরবর্তীতে আরেকটা চালু বলছে যদি 15 জানুয়ারি ডক্টর মোহাম্মদ রবিউল ফরজবি আইনি ঝামেলা মুক্ত হলে স্যার অটোমেটিক পদে অধিষ্ঠিত হয়ে যেতে না হলে আমরা সবাই মিলে আন্দোলন করতাম। আইনি পরের বিষয়ে আপনার কথা, আইনি ঝামেলা মুক্ত হলেই স্যার অটোমেটিক পদে অধিষ্ঠিত হয়ে যেত, না হলে হয়ে যেত আইনি আইনি তো জটিলতা নাই রে ভাই, এখানে তো অটোমেটিক বাধা সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ রবিউল স্যারকে দায়িত্বে আসতে দিচ্ছে না ভাই। এই প্রশান্ত নিজে বলছে ওনাকে, এবং আপনি দেখেন আশরাফুল আমিন সাহেব ফেসবুক, উনি প্রথমে চিফ কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পাইছে ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার জেলে, এবং যেদিন ওনাকে চিফ কোঅর্ডিনেটর আমরা ওই দিন বলছি হ্যাঁ ওনাকে ওই মুহূর্তে সিএমডি দিতে পারতো, সেটা ব্যাপার, তখন রফিকুল আমিন স্যার জেলে। হিসাম আহমেদ ভাই, বাতিজা আশরাফ মরণ কামনা করি আমি। আচ্ছা দেখ, আপনি বদদোয়া দিতে পারেন আপনার মন থেকে। মিরাজ হোসাইন ভাই দেখতেছেন ফেনী দাগমিয়া থেকে, আলহামদুলিল্লাহ। তো পরেশ বিশ্বাস ভাই আপনাকে যেটা বলছিলাম, এরপরে ওনাকে চিফ কোঅর্ডিনেটর দিছে 31শে মার্চ পর্যন্ত, পরে ওনারা এই নবায়ন করে নাই। আশরাফুল আমিন সাহেবের এটা নবায়ন না করে, এবং উনি এটার মনের দুঃখে, আপনি ওনার ফেসবুকে যাই দেখেন, উনি মার্চের মধ্যে মনের দুঃখে ফেসবুক থেকে শুরু করে সব কিছু থেকে কিন্তু বিদায় নিয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তখন কথা ছিল ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে ডেস্টিনি 2000 লিমিটেড এমডি হিসাবে নিয়োগ দিবেন। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ওনার কথা রাখলো না। উনি দেখতো রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যার দায়িত্বে আসছে তো ডেস্টিনি দাঁড়িয়ে যাবে, হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
ইতিমধ্যে অন্য কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা, উনি তো লন্ডন থাকে জানি না, আবার হাসিনার সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা, যে কি করছ। আমি হয়তো হাসিনা বলে দিছে যে রফিকুল আহমেদ মিরাজ হোসেন ভাই থ্যাংকস, হাসিনা হয়তো বলে দিছে রফিকুল আহমেদ এত কষ্ট করে বাদ দিলাম, তুই আবার ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া তুমি আবার তাকে নিয়োগ দিবা। তখনই লড়ে যাইয়া হঠাৎ করে আবার আশরাফুল আমিন সাবরে সিওও, চিফ অপারেটিং অফিসার, যেটা হলো ধরেন এটা অবশ্য এখন বর্তমানে বিশ্বের মধ্যে তো আমেরিকান ইংলিশ আর লন্ডন ইংলিশ চলে। যাক, আর যদি প্রশান্ত ভূষণ বড়ুয়াকে কবে আমরা কার ধরে হিসাব করাই পান্ডা বুঝে নিতে পারবো না। নাজিমুদ্দিন ভাই প্রশান্ত ভূষণকে কবে আমরা গাড় ধরে, না নাজিমুদ্দিন ভাই আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রশান্ত ভূষণ বড়ুয়ার ঘাড় আপনি ধরতে পারবেন না, কারণ উনি লন্ডনে গিয়ে পালিয়ে গেছে। এখন ওনার ঘাড় ধরতে গেলে আপনাকে ভিসা করে লন্ডন গিয়ে খুঁজে বাইর করতে হবে, আর লন্ডন আর বাংলাদেশ এক না, ওখানে গেলে ওনারে খুঁজে বাইর করতে পারবেন না, এবং উনি তো পলাতক। তো এই স্বপ্নটা আপনার বাস্তবায়ন হবে না, বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ওই যে আপনি ঘাট ধরে হিসাব নিতে চাইছেন প্রশান্ত থেকে, এটা সম্ভব না, আপনার এই স্বপ্নটা পূরণ করা যাবে না। পরবর্তীতে আমি কিন্তু হ্যাঁ পরেশ বিশ্বাস ভাই স্যারকে ব্যবসা করার জন্য বোর্ড দায়িত্ব দিয়েছে, কিন্তু উনি নেয়নি কেন? ঠিক করলে আইন মানবে, আপনি তো আইনের লোক। এখন আসেন অডিটর অডিট করবে অডিটর, আর আমাদের পরেশ বিশ্বাস সাহেব আপনার সাথে আমার সামনাসামনি বসতে হবে। আপনি যে এক একটা প্রশ্ন করতেছেন, এখন আমার তো এখানে 1 ঘন্টা লাইভ 10টায় শেষ করবো, আপনার যে প্রশ্নগুলো এক একটা 15-20 মিনিটের উত্তর। আপনি তো এখানে আইনের লোক, যেহেতু আপনার সাথে আমি বসতে রাজি আছি, আপনি প্রয়োজনে ইনবক্সে আমার নাম্বারটা আপনার দিয়েন, অথবা আমি লাইভ শেষ করে আপনাকে ফোন দেব। আপনাকে যেহেতু পাইছি আলহামদুলিল্লাহ, আপনার এক একটা প্রশ্ন 15-20 মিনিট, এগুলা সব ব্যাখ্যা আছে। আরে ভাই পরেশ বিশ্বাস আপনার অবগতির জন্য বলতেছি, এই যে আজকে অডিট করতেছে এই বোর্ড, আপনি আমাদের কোম্পানি ম্যাটার 173 2022টা দেখেন না, ওখানে যে ইন্ডিপেন্ডেন্ট 6 জনকে দিয়ে দিছে, তার মধ্যে মিস্টার ফখরুদ্দিন স্যার নামে একজন লোক আছে, উনি হলো বাংলাদেশের টপ 10 জনের একজন নামি দাবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওমর ভাই আমি ডিএমসিএল এর তথ্য হালনাগাদ করেছি, কিন্তু আমার কত টাকা শেয়ার আছে তা দেখাচ্ছে না। না ওমর ভাই এটা হতে পারে না, আপনি কোনো আপডেট আপনি দ্রুত এটা যোগাযোগ করে আপনার ডিএমসিএল, আপনার সাথে আমি সরাসরি কথা বলেছিলাম। না পরেশ বিশ্বাস ভাই আপনি আমার সাথে সরাসরি কথা বলেছিলেন, হয়তোবা তখন যে আপনি এই পরেশ বিশ্বাস, হয়তো আমি ওভাবে কথা বলি নাই, কারণ আমি তো এখন অনলাইনে কি প্রচার হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আইনগত মতামত দেওয়ার জন্য এই টিমের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছি। সেই হিসাবে আমি আপনাকে অনেকগুলা ভিডিও দেখছি পরেশ বিশ্বাস, হয়তো আগে কথা বললো একরকম কথা বলছে হয়তো আলিসে, কারণ আমি তো আলিসের একজন ছিলাম, এবং আমি ভুল বুঝে আপনাকে এবার বলি, হ্যাঁ আমি এমডি স্যারের বিরুদ্ধে অনেকগুলো ফোর্স দিছি, এটার জন্য পরবর্তীতে এমডি স্যার যখন জেলখানা থেকে বাইরে হয়েছে, আমি এই জিনিসগুলো মিলাইলাম, অর্থাৎ যাহা বলে তা সঠিক কিনা, কারণ উনি তো আগে জেলে ছিল। এটাকে আদালতের ভাষা বলে এক মানে সাক্ষী সাফাই সাক্ষী, মানে ক্রস এক্সামিনেশন, অর্থাৎ তথ্য যাচাই করা। হ্যাঁ একসাথে কয়েকদিন আগেও চা খাওয়াইলেন, তা আমি হয়তো এই যে আপনি সে পরেশ বিশ্বাস, হয়তো আপনাকে এইভাবে বলি নাই, এখন আপনি ওভাবে বসে চা খাবো, তাহলে এখানে ছিলাম। এবং যখন রফিকুল আমিন স্যার 15 জানুয়ারি জেল থেকে বাইরে এলো, 23 জানুয়ারি বৈশাখীতে বসে আস্তে আস্তে যখন মিলানো শুরু করলাম, বিশেষ করে ওই যে একটা মিথ্যা প্রচারণা, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার জেল থেকে বাইরে হতে চাচ্ছে না, 2012 সালের শেষে এরকম একটা প্রচারণা, অথচ ওই ডকুমেন্ট অনুযায়ী মাত্র, এটা নিয়ে আমি একটা লাইভে বলছিলাম, ওনাদেরকে পরিকল্পনা মাফিক আটকে দেওয়া হয়ে জামিনের টাকাটা খেয়ে ফেলছে, এবং এটার সাথে জোট করছে তবদির কারক এবং অ্যাডভোকেট বাসেদ মজুমদার সহ আটকে দিছে যাতে বাইরে দিতে না পারে। এই ডকুমেন্টটা যখন আমার হাতে আসছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার আমাকে ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিছে, দেওয়ার পরে আমি তখন এটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়া এই ক্রস এক্সামিনেশন শুরু করছি। হে আল্লাহ তুমি বাতিজা আশরাফুল আমিনকে হেফাজত করো, বাতিজা যেন জলাতঙ্ক কুকুরের মতো মৃত্যু না হয়, আল্লাহ তুমি না। হ্যাঁ মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আপনি দেখতেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো যেটা বলছিলাম, পরেশ বিশ্বাস সাহেব যখন আমি এবার রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারের সাথে মিলানো শুরু করলাম, হোসেন স্যার আমার কিছু ডকুমেন্ট অর্থাৎ ডেস্টিনিতে
ওনারা জেলে যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছে ওই কমিটি, এইগুলো আগে আমি জানতাম। এই ডকুমেন্ট গুলা দেওয়ার পরে আমি দেখলাম যে আলিফ সেন্টার গং তো ডাইরেক্ট মিথ্যা প্রচারণা করতেছে। তখনই আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে একমত হইয়া, এবং ইতিমধ্যে আমি যে কয়েকদিন নেগেটিভ প্রচার করছি এই জন্য আনুষ্ঠানিকভাবে সরি বলেছি, লাইভে সরি বলেছি যে এটা আসলে আমি কনফিউজ হয়ে গেছি। কারণ যেখানে ওনার আপন বাতিজা ব্লাড কানেকশন আশরাফুল আমিন সাহেব ওনার বিরুদ্ধে, এবং বর্তমানে এই যে যারা নেগেটিভ প্রচার করতেছে তার ম্যাক্সিমাম জনাব আশরাফুল আমিন সাহেব সবাই কনফিউজ করে ফেলতেছে। আর আশরাফুল আমিন সাহেব ডেস্টিনিতে একমাত্র এত সম্মান পায় উনি রফিকুল আমিনের ভাতিজা। এবং আমি 2001-এর অক্টোবর মাস থেকে ডেস্টিনিতে জয়েন করছি 2001-এর সেপ্টেম্বরে চট্টগ্রামে। আমি প্রথম পিএইচডি চট্টগ্রাম থেকে, এবং 2001-এর সেপ্টেম্বরে জয়েন করে অক্টোবর নভেম্বরে আমি ডেস্টিনির দায়িত্বে চলে আসছি। প্রথম আমাদের বাংলাদেশের সেকেন্ড পিএইচডি নজরুল ইসলাম চৌধুরী ভোলা জেলার সরফেশন থানা একটা ডেস্টিনি নেট অফিস করছে, উনি ওইটা উদ্বোধন করলো। নজরুল চৌধুরী ওই সিনিয়র সবাই চিনে, কাগজপত্রে নজরুল চৌধুরী সাহেব নেট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেও আমি ওনার ডাউনলাইন হিসাবে কম্পিউটার ভালো বুঝতাম। নোয়াখালীর লোক হিসাবে ওখানে সেমিন টেমের নেট অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্ব পরোক্ষভাবে আমি পালন করছি। ওখান থেকে পরবর্তীতে ভোলা সদরে আমরা নেট অফিস করছি, ডেস্টিনির ওইটাতে দায়িত্ব ছিলাম। পরবর্তীতে ওখানে শপিং মল করা হয়েছে। এরপর আমি ফেনী জেলার নেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব ছিলাম। এর অনেক পরে এই দায়িত্ব আসার পর অনেক পরে আশরাফুল আমিন সাহেবকে চিনলাম রফিকুল আমিন স্যারের ভাতিজা হিসেবে। এবং বাংলাদেশে আশরাফুল আমিন সাহেব একমাত্র পরিচিতি পাইছে, যে সম্মানটুকু পাচ্ছে এটা হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের ভাতিজা, ডেস্টিনি রফিকুল আমিনের ভাতিজা এই সম্মানটা পাচ্ছে। আর ডেস্টিনি রফিকুল আমিনের বাইরে জনাব আশরাফুল আমিন সাহেব জিরো, যেটা ইতিমধ্যে উনি আমার বাজারকে দাঁড় করাইতে গিয়া সুপার ফ্লপ। কারণ ওখানে রফিকুল আমিনের ইয়ে ছিল না, উনি আবার ওই যে বিমা কোম্পানিতে গিয়ে সুপার ফ্লপ, কারণ ওখানে রফিকুল আমিন ছিল না। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কষ্ট করে ফর্ম ফলে বহুত কষ্ট করে, উনি ডেস্টিনি সিইও ছিল, ডিএসটিসি ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সিইও ছিল, লাক্সারিয়াস গাড়ি ইউজ করতো, বিভিন্ন আল্লাহ দিলে ওই যে স্বপ্ন ওখানে দেখবেন মনে মনে ওনাকে, উনি নিজেই একটা লাইভে বলছিল অনুষ্ঠানে যে ড্রিম নাইটে যে 100 টাকা করি 500 টাকা করি দিয়া 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 ওনাকে পজিটিভ করা হয়েছে। উনি যে শেয়ার হোল্ডার এটা আমাদের ভাড়া দিবে ম্যাডাম, অর্থাৎ উনি তো প্রচন্ড নেগেটিভ ছিল আশরাফুল আমিন সাহেব। আমরা তো প্ল্যান দেখি শুরুতেই 2001-এর সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের মেহেদিবাগে মেহেদি গার্ডেনে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সেমিনার থেকে জয়েন করছি। চট্টগ্রামের মেহেদিবাগ মেহেদি গার্ডেন থেকে আমার ব্যবসা শুরু, পরবর্তীতে আগ্রাবাদে গাউসিয়া ভবনে আসছে, পরবর্তীতে সেখান থেকে সিঙ্গাপুর মার্কেটে আসছে। এই পর্যন্ত আমি 1 সাল থেকে 5 সাল পর্যন্ত চট্টগ্রামে ডেস্টিনি ব্যবসা করছি। আমি প্রথম পিএইচডি চট্টগ্রাম থেকে হয়েছি। 5 সালের মাঝামাঝি ঢাকাতে আসছি, একটানা ঢাকাতে আসছি। এবং আশরাফুল আমিন সাহেব এবং পারাদিবা ম্যাডাম আমাদের এমডি স্যারের ওয়াইফ টেকনিক্যালি আশরাফুল আমিন সাহেবকে 100 টাকা 500 টাকা হাজিরা দিয়ে দিয়ে পজিটিভ করছে। তো সুতরাং এখনো উনি আশরাফুল আমিন সাহেব ডেস্টিনির বাইরে রফিকুল আমিন সাহেব ভাই আমাদের সম্পদ ভাই দেখতেছেন মুখ্য সংগঠক আলহামদুলিল্লাহ। এখন আমি মনে করি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং ডেস্টিনির বাইরে আশরাফুল আমিন সাহেব জিরো, কারণ ইতিমধ্যে প্রমাণিত বাইরে গিয়ে চেষ্টা করছে। ওই যে আরএফএল টিউবওয়েলের একটা অ্যাডভার্টাইজ আছে, যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, পানি বাইরে হবে না, আরএফএল টিউবওয়েল লাগবে। আর আশরাফুল আমিন সাহেব বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠিত যত কিছু হয়েছে, বিএনপিও করে, আমি সঠিক জানি না বিএনপিতেও বর্তমানে মনে পোস্ট পদবি আছে কিনা আল্লাহ জানে। যতটুকু অনেকজনে বলছে বিএনপিতে কোনো পোস্ট পদবি নাই, যদিও আগে ওয়ার্ড সভাপতি ছিল। অর্থাৎ দুঃসময়ে বর্তমানে বিএনপিতেও কোনো ভোট সভা কোনো দায়িত্ব সম্ভবত নাই। যাকে এটা নিয়ে আগামী বুধবারে লাইভ অনুষ্ঠানে বলবো বিস্তারিত। অর্থাৎ আমি মনে করি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বাহিরে, নামের বাইরে ডেস্টিনির বাইরে আশরাফুল আমিন সাহেব জিরো, যাক এটা অন্য বিষয়। এবং উনি ওনার চাচার বিরুদ্ধে কেন এটা উনি একমাত্র ভালো জানেন। যাক, আপনারা যারা আজকে আমার লাইভ কমেন্টস দেখছেন, তাহলে আপনাদের সাথে আমার আজকে আর লাইভ আর ডিগ্রেইতে করবো না। এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। যতই খারাপ ভালো জিনিসও মানে খুব খারাপ। আমি এখন থেকে প্রতি সপ্তাহে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, শুক্র শনিবার বন্ধ যেহেতু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার পিএইচডি ফোরামের মিটিং হয়, আমি এখন থেকে আল্লাহ যদি বাঁচায় প্রতি সপ্তাহে 2টা লাভ করব 1 ঘন্টা নিয়ে।
প্রতি মঙ্গলবারে রাত্রে 9টা থেকে 10টা একটানা আপনাকে ধারাবাহিক বেশ কিছু তথ্য দিয়ে যাবে। আর প্রতি বুধবার আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বতে থাকবো, এবং আমি একটা গ্রামীণ নাম্বার দিয়ে দিছি, ইতিমধ্যে পোস্ট দিছি। কেউ আমাকে চাইলে 017999399 এই নাম্বারে কল দিয়া লাইভ চলাকালীন আমাকে প্রশ্ন করতে পারবেন। আর লাইভের পরে আমার যে বেসিক নাম্বারটা 24 বছর 01711 এটা তো এই মোবাইলে লাইভ করি, এটা লাইভ চলাকালীন ওটাতে কল রিসিভ করতে পারি না। তো যাক, মিরাজ ভাই ধন্যবাদ। হ্যাঁ, আর এখন আরো কিছু ভালো সংবাদ আছে ইনশাল্লাহ, এবং আমি যদি ভুল করে না থাকি নভেম্বর থেকে এত বেশি ভালো সংবাদ আপনারা পাবেন। এমনও হইতে পারে আমি প্রতি সপ্তাহে রাত্র 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা লাইভ করবো, অর্থাৎ দিনের তথ্য দিনে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। যারা আমার লাইভ কমেন্টস দেখছেন এই মুহূর্তে সরাসরি, তাদেরকে ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন ধন্যবাদ। আপনার ভালো লাগলে আরো 10 জনকে জানিয়ে দেন, এবং 45 লক্ষ লোককে আসলেই ওই যে অভিনয় না করে বাঁচানোর আন্দোলনের শরিকন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের হাতকে শক্তিশালী করেন। এবং খুব শীঘ্রই ফরেস্ট বিশেষে আপনি আরেকটা হচ্ছে আশরাফুল আমিন সাহেব তো নিয়োগপ্রাপ্ত, বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই তার কাজ। শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছেন কিনা, আমি ওনাকে দোষ দিই নাই, আশরাফুল আমিন ভাইকে ফরেস্ট বিশেষ বোর্ড কোনো রফিকুল আমিন স্যারকে নিয়োগ দিচ্ছে না, যদি আইনি ঝামেলা থাকে সেগুলো। হ্যাঁ, ফরেস্ট বিশেষ আমার সময় হয়ে গেছে, আপনাকে সরাসরি ইনবক্সে উত্তর দেবো। যারা দেখছেন ভবিষ্যৎ দেবেন সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে উদার আহ্বান জানাচ্ছি, যদি মনে করেন আমার এই তথ্য কোনো উপকার হয়, ডেস্টিনি স্বপ্নের শহর, হ্যাঁ ওই স্বপ্নের শহর নিয়ে একজন জানতেছেন। স্বপ্নের শহরটা হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আমরা বিজনেস সায়েন্টিস্ট উপাধি দিয়েছি, অর্থাৎ ওনার ব্রেন থেকে উনি যেহেতু ডেস্টিনিতে দায়িত্বে আসতে ওনাকে বাধা দিচ্ছে, উনি ইতিমধ্যে উনি MLM বাদ দিয়া ট্রেডিশনাল একটা ব্যবসা দাঁড় করাইয়া আমাদের ইনকাম মিনিমাম 1 লাখ ম্যাক্সিমাম 25 লাখের মধ্যে উন্নতি করে উনি প্রমাণ করবে একাধারে ডেস্টিনি সমবায় সমিতির ব্যবসা, কোঅপারেটিভ চালু, ট্রেডিশনাল ব্যবসা, MLM মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা, ডাইরেক্ট সেলিং, পণ্য উৎপাদন, আরো ভ্যারাইটি, অর্থাৎ বিজনেস সায়েন্টিস্ট সকল ধরনের ব্যবসা উনি নিজস্ব চিন্তা ভাবনা থেকে উনি এটা আমাদেরকে উপহার দিছে। অর্থাৎ অনেকেই বলতেছে ওনার মার্কেটিং প্ল্যান। অ্যাডভোকেট বোরানুদ্দিন শুভ দেখতেছেন স্যার, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আলী আকবর, ভালো লাগে ভাই। হ্যাঁ, তাহলে এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন বিভিন্ন জিনিস আবিষ্কার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ইনকাম এই স্বপ্ন শহর ওনার একটা সেরা আবিষ্কার। এবং এটা নিয়ে আগামী মঙ্গলবারের লাইভের মধ্যে আমার 1 ঘন্টার মধ্যে 3-এর 1 অংশ, অর্থাৎ কমপক্ষে আমি 25 মিনিট 20 মিনিট একটা আমার স্বপ্ন শহর নিয়ে বলার চেষ্টা করব বিস্তারিত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবং আগামী আমার শিডিউলটা জেনে রাখবেন, ফেসবুকে দিয়ে ফলো করবেন। প্রতি মঙ্গলবার রাত্র 9টা থেকে 10টা হবে একটানা তথ্য নির্ভর লাইভ, আর প্রতি বুধবার রাত্র 9টা থেকে 10টা হবে আমার প্রশ্ন উত্তর পর্ব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি ইউনুস মিয়া, আয়কর আইনজীবী, কোম্পানি উপদেষ্টা, পল্টন ঢাকা থেকে লাইভ করেছিলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।